হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? অরবিটালসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কিছু ইম্পর্ট্যান্ট ভেক্টর নিয়ে জানবো। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে মেডিকেল এডমিশন টেস্ট, ইউনিভার্সিটি এডমিশন টেস্টের জন্য, কারণ এগুলো থেকে অনেক বেশি এমসিকিউ আসে। সো আমরা ভেক্টরগুলো জানার সময় দেখবো যে কি কি এমসিকিউ এখান থেকে আসতে পারে। সো প্রথমেই এটা শুরু হবে স্বাধীন ভেক্টর দিয়ে। স্বাধীন ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। স্বাধীন ভেক্টরের অপোজিট সংজ্ঞা দ্বারা সীমাবদ্ধ ভেক্টরকে ডিফাইন করা যায়। সো স্বাধীন ভেক্টর হচ্ছে যে ভেক্টরের কোনো নির্দিষ্ট পাদবিন্দু থাকে না, অর্থাৎ পাদবিন্দু নির্দিষ্ট করা থাকে না, সেই ভেক্টরটা হচ্ছে স্বাধীন ভেক্টর। ধরো এখানে একটা ভেক্টর আছে 5 নিউটন। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলছিলাম যে ভেক্টর পাদবিন্দু হচ্ছে এটা আর শীর্ষবিন্দু হচ্ছে এটা। সো এই 5 নিউটনের ভেক্টরটাকে আমরা যদি এখানে এনে আঁকি এবং মান যদি সমান রাখি, দিক যদি একই রাখি, দিক একই রেখে আমরা এটাকে এখানে ট্রান্সফার করে দিছি, কারণ এটার পাদবিন্দু নির্দিষ্ট না, এটার কোনো সাপেক্ষ নাই যেখানে এটার পাদবিন্দু লাগানো আছে। সো আমি চাইলে এটাকে যে কোনো অবস্থানে নিয়ে যেতে পারি। এটা হচ্ছে স্বাধীন ভেক্টর, ওর এই স্বাধীনতা আছে যে ওকে যে কোনো পজিশনে নিয়ে যাওয়া যায়। কিন্তু সীমাবদ্ধ ভেক্টর কি? সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে কোনো ভেক্টরের যদি পাদবিন্দু নির্দিষ্ট থাকে কোনো পজিশনে, সেই ভেক্টরটাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। ধরো এই 5 নিউটনের ভেক্টরটা এই জায়গাতে পাদবিন্দুতে আটকানো আছে, এটাকে আমি অন্য কোথাও স্থানান্তর করতে পারতেছি না, এটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। আমরা অবস্থান ভেক্টর যদি জানার চেষ্টা করি, অবস্থান ভেক্টর হচ্ছে ধরো একটা বস্তু এখানে আছে, এটার যে অবস্থান, এটাকে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলে আমরা এটাকে অবস্থান ভেক্টর বলতেছি। এটা হচ্ছে ধরো একটা অবস্থান ভেক্টর, এটা আমরা পরে পড়বো, বাট বোঝানোর জন্য আমি দেখাচ্ছি এখন। এই অবস্থান ভেক্টরটা, এটার মূল বিন্দুর সাপেক্ষে আমি এই বস্তুটা অবস্থান বের করতেছি। মানে একটা প্রসঙ্গত ধরো তোমার বাসার যে তুমি যে রুমে বসে আছো তার কর্নার থেকে যদি চিন্তা করো, ওই কর্নারের একটা পোর্শন ধরো এটা, এবং মূল বিন্দুর সাপেক্ষে ধরো এখানে তোমার ফ্যান ঝুলতেছে, এখানে তোমার বাসার ফ্যান ঝুলতেছে, তাই না? এটাকে যদি আমি মূল বিন্দু থেকে ফ্যানের অবস্থান পর্যন্ত ধরি, তাহলে এটা হবে ফ্যানের অবস্থান ভেক্টর। এখন আমি বলতেছি যে আমি মূল বিন্দু থেকে এটাকে চিন্তা করতে হবে অবস্থান ভেক্টর ধরার জন্য, তার মানে অবস্থান ভেক্টরের পাদবিন্দুটা আমি নির্দিষ্ট করে দিছি, এজন্য অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর। সো অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর। এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, অনেকেই দিলে পারে না। যে প্রশ্ন আসে যে কোনটি সীমাবদ্ধ ভেক্টর, তখন অবস্থান ভেক্টর থাকে, কিন্তু অনেকে এটা দাগাতে ভুলে যায়, সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, আমরা এতক্ষণ স্বাধীন ভেক্টর আর সীমাবদ্ধ ভেক্টর সম্পর্কে জানলাম। এখন আমরা 4টা ইম্পর্টেন্ট ভেক্টর সম্পর্কে জানবো যেগুলো নিয়ে তোমাদের সমস্যা হতে পারে। তার আগে আমরা এগুলোর ইংরেজি নামগুলো জেনে নিই। অনেক সময় ইংরেজি নাম দিয়ে প্রশ্ন করে বসে মেডিকেল এডমিশন টেস্টে। সো আমরা ইংরেজি নামগুলো কিন্তু দেখিও না, তোমার বাংলা নামের পাশেই ইংরেজি নামগুলো লেখা আছে, আমরা কিন্তু তাকাইও না। এখানে দেখো সদৃশ ভেক্টর, এটাকে আমরা ইংরেজিতে বলি লাইক, বিসদৃশ তাহলে আনলাইক হবে। সমান ভেক্টর এটাকে ইকুয়াল বলি, আর বিপরীত ভেক্টর এটাকে বলি হচ্ছে নেগেটিভ। সো ইংরেজি নামগুলো ইম্পর্টেন্ট, ইংরেজি নামগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। সদৃশ ভেক্টর সবসময় সমজাতীয় হতে হবে, সদৃশ ভেক্টরকে সমজাতীয় হতে হবে। মান এটার সমানও হতে পারে বা সমান নাও হতে পারে, দিক হবে একই দিকে। ফর এক্সাম্পল, আমি এখানে দুইটা ভেক্টর রাখলাম। সমজাতীয় মানে আমি কি বুঝাচ্ছি? সমজাতীয় মানে এই দুইটাই বল ভেক্টর অথবা দুইটাই কাজ ভেক্টর। অর্থাৎ এখানে যদি উপরেরটা এটা যদি সমজাতীয় হয়, তাহলে F1 এটা ধরো 5 নিউটন, F2 এটা ধরো 7 নিউটন, এরা দুজনই সমজাতীয়। তার কারণ এরা হচ্ছে বল ভেক্টর, এখানে একক কি নিউটন। আমি চাইলে এটাকে কাজে কনভার্ট করে দিতে পারতাম। ধরো W1 ইকুয়াল টু 5 জুল, অথবা W2
ইকুয়াল টু 7 জুল। এবার তারা সমজাতীয় হয়ে গেছে, কারণ তারা কাজ ভেক্টর। তারা মান কিন্তু তাদের সমান না, মান সমান না, কিন্তু তারা একই দিকে কাজ করতেছে, তার মানে তারা সদৃশ ভেক্টর। এখানে যদি তাদের মান একই হতো, যদি এটাও 5 জুল হতো, তাহলেও কিন্তু তারা সদৃশ ভেক্টর হতো। এখন তাহলে বিসদৃশ ভেক্টরটা কি? যদি W1 ধরো এদিকে কাজ করতেছে, W2 উল্টা দিকে কাজ করতেছে, W2 বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে এরা বিসদৃশ হয়ে যেত। তার মানে বিসদৃশ ভেক্টর সমজাতীয় হবে, মান সমান বা সমান নাও হতে পারে, এবং তাদের দিক হবে বিপরীত দিক। দিক হবে বিপরীত দিক, আমি ক্রস দিয়ে এখানে বিপরীত দিক বোঝাচ্ছি, আর টিক দিয়ে একই দিক বোঝাচ্ছি। এখন আমরা সমান ভেক্টর আর বিপরীত ভেক্টর দেখব। সমান ভেক্টরের ক্ষেত্রে একই কথা, আমরা তুলনা করব সমজাতীয় দুইটা ভেক্টরের ভিতরে, তাদের মান সমান হবে এবং তাদের দিক একই হতে হবে। এখানে সমান ভেক্টরের ক্ষেত্রে সমজাতীয় হবে, মান সমান হবে এবং দিক একই হবে। সমান ভেক্টরের ক্ষেত্রে সমজাতীয় হবে, মান সমান হবে এবং দিক একই হবে। সমজাতীয় হবে, মান সমান হবে, দিক একই হবে। যদি সমজাতীয় হয়, মান সমান না হয়, কিন্তু দিক একই হয়, তাহলে এটা সদৃশ ভেক্টর হবে, সমান ভেক্টর হবে না। বিপরীত ভেক্টরের ক্ষেত্রে সমজাতীয় হবে, মান একই হবে, কিন্তু দিক হবে বিপরীত। বুঝতে পেরেছো? আমরা যদি সামারি করি, সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টরের ক্ষেত্রে সমজাতীয় হবে, অর্থাৎ একই ধরনের, একই জাতের, একই ইউনিটের দুইটা ভেক্টরের মধ্যে কম্পারিজন, সমজাতীয় হবে, মান সমান হতেও পারে নাও হতে পারে, দিক একই হবে। বিসদৃশের ক্ষেত্রে প্রথম দুইটা ক্রাইটেরিয়া সেম, দিক ডিফারেন্ট। সমানের ক্ষেত্রে সমজাতীয় হবে, মান সমান হবে এবং দিক একই হবে। বিপরীত ভেক্টরের ক্ষেত্রে প্রথম দুইটা ক্রাইটেরিয়া সেম, দিক ডিফারেন্ট হবে। তাহলে দেখো এখানে যে সদৃশ এবং সমান বিপরীত, সদৃশ বিসদৃশ সমান বিপরীত, এদের মধ্যে প্রথম দুইটা ক্রাইটেরিয়া সেম, কিন্তু লাস্ট যে দিকের ক্রাইটেরিয়াতে ডিফারেন্স আছে। আবার নিচের দুইটার ক্ষেত্রে প্রথম দুইটা ক্রাইটেরিয়া সেম, দিকের মধ্যে ডিফারেন্স আছে। সো আমরা চারটা ভেক্টরকে একসাথে শিখে ফেললাম, তাই না? খুবই ইজিলি আমরা এই জিনিসটা বুঝে গেলাম। আশা করি তোমরাও বুঝতে পারছো। ইতিমধ্যে আমরা 6টা ভেক্টর সম্পর্কে একদম বিস্তারিত জানলাম। সো এখন আমরা আরো দুইটা ভেক্টর শিখব, সেটা হচ্ছে কোলিনিয়ার আর কোপ্লেনার। এই ইংরেজি নামগুলো মুখস্থ রাখতে হবে, মনে রাখাটা বেটার, কারণ এগুলো থেকে অনেক সময় মেডিকেল অ্যাডমিশন টেস্টে ইংরেজি নাম দিয়ে প্রশ্ন করে, যেটা আমি আগেও বলেছি। সো এখন দেখো সমরেখ ভেক্টর কি। এখানে ধরো বেশ কয়েকটা ভেক্টর কাজ করতেছে, এখানে ধরো বেশ কয়েকটা ভেক্টর কাজ করতেছে, তাদের মান ডিফারেন্ট হতে পারে, দিক ডিফারেন্ট হতে পারে, কিন্তু তারা একই সমান্তরালে কাজ করতেছে বা একই রেখায় কাজ করতেছে। একই রেখায় যদি কাজ করে, আরেকটা ভেক্টর ধরো ঠিক এটার 180 ডিগ্রি বরাবর ডান দিকে কাজ করতেছে, তাহলে এই দুইটা ভেক্টর সমরেখ। আবার উপরে যে ভেক্টরটা আছে এটা সমান্তরালে বিপরীত দিকে কাজ করতেছে, এটাও কিন্তু সমরেখ ভেক্টর। তাহলে সমতলীয় ভেক্টরটা কি? সমতলীয় ভেক্টর হচ্ছে, ধরো আমি তোমার বাসার কর্নারটাকে তুমি চিন্তা করো, তোমার বাসার একটা কর্নারকে তুমি চিন্তা করো, একটা 3D প্লেন। এটা তোমার বাসার কর্নার কিন্তু একটা 3D প্লেন, এখানে ফ্লোর আছে, একটা এই পাশে একটা ওয়াল আছে, এই পাশে একটা ওয়াল আছে। সো ফ্লোর, এই পাশের ওয়াল, এই পাশের ওয়াল, তাই না? এখানে এই ওয়ালটাতে একটা ভেক্টর কাজ করতেছে, এই ওয়ালে আরো একটা ভেক্টর কাজ করতেছে, এদের
মান সমান না, দিক সমান নাও হতে পারে, দিক ধরো উল্টা দিকে কাজ করতেছে, কিন্তু এরা তো একই তলে আছে, তাই না? এজন্য তারা সমতলীয় ভেক্টর। আবার নিচে ফ্লোরের মধ্যে ধরো এখানে একটা ভেক্টর কাজ করতেছে, আবার এদিকে একটা ভেক্টর কাজ করতেছে, এরা সমতলীয় ভেক্টর। কিন্তু এরা দুইজন কি সমতলীয় ভেক্টর? এইটা এই পাশের ওয়ালে আছে, এইটা আছে ফ্লোরে, দুইটা কি একই তল হলো? একই তল হলো না, তার মানে এরা সমতলীয় ভেক্টর না। আশা করি বুঝতে পারছি। ওকে, আমরা 8টা ভেক্টর সম্পর্কে জানলাম, ক্লিয়ারলি বুঝতে পারলাম যে 8টা ভেক্টর কি কি। আমরা এখন আরো 2টা ভেক্টর জানবো, সঠিক এবং শূন্য, সঠিক এবং শূন্য ভেক্টর। সঠিক ভেক্টরের ইংরেজি হচ্ছে প্রপার, প্রপার ভেক্টর, আর শূন্য ভেক্টরের ইংরেজি হচ্ছে নাল ভেক্টর। এখন প্রথমে শূন্য ভেক্টরের কথা বলি। শূন্য মানে তো বুঝতেই পারতেছো, যে ভেক্টরের কোনো মান নেই বা মান শূন্য, সেই ভেক্টরকে শূন্য ভেক্টর বলে। এটা কিন্তু ইম্পর্টেন্ট না, শূন্য ভেক্টর তুমি নাম শুনেই বুঝে ফেলছো এটা শূন্য ভেক্টর। ইম্পর্টেন্ট হচ্ছে শূন্য ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়। এই প্রশ্নটা আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম আমি 3বার পরীক্ষা পাইছি। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। শূন্য ভেক্টরকে প্রকাশ করা হয় এইভাবে। এখন দেখো সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর। সঠিক ভেক্টর দেখো, শূন্য ভেক্টরের বিপরীত ভেক্টর আমি এজন্যই তো এখানে লিখছি। সঠিক ভেক্টর হচ্ছে, শূন্য ভেক্টর মানে হচ্ছে যে ভেক্টরের কোনো মান থাকে না বা যে ভেক্টরের মান শূন্য, তাকে শূন্য ভেক্টর বলে। সঠিক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের কোনো মান থাকে, অর্থাৎ এটার মান আছে, তাহলে এটা হবে সঠিক ভেক্টর। আর শূন্য ভেক্টর এটার মান নেই। সো কম্পারিজন করে পড়লে কিন্তু আসলে জিনিসগুলো অনেক সহজ হয়ে যায়। এখন দেখো একক ভেক্টর, একক ভেক্টর সম্পর্কে আমরা শিখব। একক ভেক্টর বা ইউনিট ভেক্টর এটা খুব ইম্পর্টেন্ট। এটার অনেক কাজ আছে। ধরো এখানে একটা ভেক্টর আছে এ, এটা একটা ভেক্টর, এটার একটা মান আছে আর একটা দিক আছে, তাই না? এখন এই ভেক্টরটার আমি কিন্তু বলছিলাম যে ভেক্টরের মানকে আমরা প্রকাশ করি হচ্ছে এ ভেক্টরের উপর মডুলাস দিয়ে, অথবা এইভাবে লিখতে পারি। সেম কথা, দুইটাই মান প্রকাশ করতেছে। কোনো ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করা হয়, তাহলে ওই ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পাওয়া যায়, যেটাকে আমরা ছোট হাতের এ প্রাইম দিয়ে প্রকাশ করি। সেই ভেক্টরটাকে একক ভেক্টর বলে, ইউনিট ভেক্টর। অর্থাৎ তোমাকে যদি বলে যে একটা ভেক্টর আছে এ, এর মান আছে 5 এবং এ কাজ করতেছিল এইদিকে, তুমি কি করলা, এ কে 5 দিয়ে ভাগ করছো, তাহলে চলে আসলো 1 এবং এই দিকে কাজ করতেছে। তুমি দিকটা রাখছো এবং মানটাকে ক্যান্সেল আউট করে দিছো, মানকে মান দিয়ে ভাগ করে ক্যান্সেল করে ফেলছো। তার মানে তুমি অ্যাকচুয়ালি এই ভেক্টরটা শুধু দিকটা বের করে আনছো। সো একক ভেক্টর অ্যাকচুয়ালি ভেক্টরের দিককে প্রকাশ করে, তাই না? একক ভেক্টরের অনেক ইম্পর্টেন্স আছে, ওইটা আমরা পরে জানতে পারবো, যখন আমরা ক্রস গুণন, ডট গুণন এগুলো পড়বো তখন আমরা দেখব। এখন দেখো আমরা অবস্থান ভেক্টর নিয়ে আলোচনা করছিলাম। যখন আমরা সীমাবদ্ধ ভেক্টর পড়তেছিলাম আমরা বলছিলাম যে অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর। অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর, এটা কেন বলছিলাম? দেখো আমি এরকম একটা প্লেন আঁকছিলাম এবং আমি বলছিলাম যে তোমার বাসার মধ্যে একটা ফ্যান এখানে ঝুলতেছে, তোমার বাসার একটা কর্নার হচ্ছে এটা। এই কর্নারটাকে আমি মূল বিন্দু ধরে ফ্যানের অবস্থান যদি বের করি, এই যে ফ্যানটা, ফ্যানের অবস্থান যদি বের করি, ওইটা বের করার জন্য যে ভেক্টরটা আঁকবো সেটা হচ্ছে ওই ফ্যানের অবস্থান ভেক্টর। ওইটা বের করার জন্য আমি যেই ভেক্টরটা আঁকবো ওইটা এই ফ্যানের জন্য অবস্থান ভেক্টর। এখন দেখো আমি মূল বিন্দু এটাকে কি এখানে ধরতে পারবো? ধরতে পারবো না, এটার মূল বিন্দু হচ্ছে এই জায়গাতে। তাহলে এটার পাদ বিন্দুটা নির্দিষ্ট, এজন্য আমি বলছিলাম যে অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর কি?
যে ভেক্টর দ্বারা কোনো বস্তু, এখানে বস্তুটা হচ্ছে ফ্যান, কোনো বস্তুর অবস্থান প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। এখন আমরা দেখব সরণ ভেক্টর কাকে বলে। সরণ ভেক্টর, সরণ ভেক্টর, এখানে ধরো একটা 3D প্লেন আছে, আবার তোমার বাসা চিন্তা করো, এখানে ধরো একটা মাছি উঠতেছে, কেমন, এখানে ধরো একটা মাছি উঠতেছে, আর মাছি অনেক বড় হয়ে গেছে অবশ্য। এই ফ্লাইটা যে উঠতেছে, এই মাছিটা যে এখানে উঠতেছে, এটা উঠতে উঠতে তোমার বাসার এই পজিশনে আসলো, তোমার বাসার এই পজিশনে আসলো। তো দেখো, আমি যদি এখন মূল বিন্দু থেকে এটার অবস্থান চিন্তা করি এবং মূল বিন্দু থেকে পরবর্তী অবস্থানটা চিন্তা করি, এখানে আমি অবস্থানটা ধরলাম R1 আর সেকেন্ড অবস্থানটা ধরলাম R2। এই যে এই পজিশন থেকে এই পজিশনের দূরত্বটা, এটাকে আমরা ডেল আর দিয়ে প্রকাশ করতে পারি। এই দুটো অবশ্য ভেক্টর, ডেল আর দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এই যে অবস্থানের পরিবর্তনটা হলো, এটা কি এখান থেকে দূরত্ব অতিক্রম করে আসছে না? আদি অবস্থান থেকে শেষ অবস্থান, এটার যে দূরত্বটা, এটা কি আমরা লম্ব রেখায় প্রকাশ করছি না? এটাই সরণ ভেক্টর। অর্থাৎ দুইটা ভেক্টরের অবস্থানের যে পরিবর্তন, সেটাকে আমরা সরণ ভেক্টর বলি। কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। ওকে, সো আমরা আশা করি বুঝতে পারলাম সরণ ভেক্টরও ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এখন আমরা যে ভেক্টরটা দেখব, এই ভেক্টর আসলে নাম বললে সবাই বুঝে, তাই না? এখন আমরা দেখব হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। এই বিপ্রতীপ ভেক্টর দিয়ে অনেক সময় কোশ্চেন হয় না, এটা আরেকটা নাম আছে, ওটা হচ্ছে বেতিহার রিসিপ্রোকাল ভেক্টর। বিপ্রতীপ, বেতিহার বা রিসিপ্রোকাল, বিপ্রতীপ, বেতিহার, রিসিপ্রোকাল। এখন এটার মানে কি বোঝায়? সমজাতীয় দুইটা ভেক্টর, এটা হচ্ছে ধরো F1, এটা হচ্ছে F2, সমজাতীয় ভেক্টর, সমজাতীয় ভেক্টর, এদের একই দিকে কাজ করতে হবে, একই দিকে কাজ করে। অর্থাৎ সমজাতীয় দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে কিন্তু এদের মান একে অপরের বিপরীত হয়, তাহলে তাদেরকে বিপ্রতীপ, বেতিহার বা রিসিপ্রোকাল ভেক্টর বলা হয়। আমরা আবার এভাবে লিখতে পারি, দুইটা ভেক্টর ধরো আছে, এ ভেক্টর ইকুয়াল টু 5i এবং বি ভেক্টর ইকুয়াল টু 1/5i। দেখো এখানে দুইটাই পজিটিভ, তার মানে এটা একই দিকে কাজ করতেছে এবং এরা সমজাতীয়, কিন্তু তাদের মান একটা হচ্ছে 5, একটা হচ্ছে 1/5, এই জন্য তারা বিপ্রতীপ। তো তোমাকে বলবে যে এ ভেক্টর ইকুয়াল টু 325i, এটার বিপ্রতীপ ভেক্টর কি বা রেসিপ্রোকাল ভেক্টর কি বা বেতিহার ভেক্টর কি? তুমি ভুল করে এখানে -325i লিখে দিতে পারো, বাট এটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে 1/325i। এটা তোমার এই ভেক্টরের বেতিহার, বিপ্রতীপ বা রেসিপ্রোকাল ভেক্টর। সো বন্ধুরা, আমরা মোট 14টা ভেক্টর শিখলাম এবং 14টা ভেক্টরে আমরা মোট 14টা ভেক্টর শিখেছি। প্রথমে আমরা দুইটা শিখেছি, সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর এবং সীমাবদ্ধ ভেক্টর। তারপরে আমরা 4টা ভেক্টর শিখেছি একসাথে, সেগুলো হচ্ছে সদৃশ, বিসদৃশ, সমান এবং বিপরীত। তারপর আমরা 2টা ভেক্টর শিখেছি, সেটা হচ্ছে সমরেখ ভেক্টর আর সমতলীয় ভেক্টর। তারপরে আমরা আরো 2টা শিখেছি, সেটা হচ্ছে সঠিক ভেক্টর আর নাল ভেক্টর। এখানে আমরা চেষ্টা করেছি কম্পারিজনের মাধ্যমে জিনিসগুলো শেখার, যাতে জিনিসগুলো আরো ইজি হয়। এবং আমরা সর্বশেষে
এখানে 4টা ভেক্টর এক্সট্রা শিখছি। সো এই ছিল আমাদের মোট 14টা ভেক্টর, এবং এগুলো থেকেই কি কি কোশ্চেন হতে পারে সেটাও আমরা দেখলাম। তোমরা চেষ্টা করবে এগুলো প্র্যাকটিস করার, এবং ভাইয়া যে জিনিসগুলো পড়াইছি এগুলোকে নোট রাখার। সো আজকের জন্য ক্লাস এখানেই শেষ। তোমরা চাইলে আমাদের সাথে কানেক্টেড হয়ে থাকতে পারো, আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাও। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।